14 জুলাই 2024 সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্ত ছাত্রদের আন্দোলনের কারণে সংক্ষিপ্ত করা রাষ্ট্রীয় চীন সফর নিয়ে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক এমন সময়ে সংবাদ সম্মেলন চলছিল যখন সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতার আন্দোলন তুঙ্গে। হঠাৎ এক সাংবাদিকের বিতর্কিত প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজেই বিতর্কিত মন্তব্য করে বসলেন শেখ হাসিনা। শেখ হাসিনার বেসামাল মন্তব্যের ক্ষোভে ফেটে পড়েন দেশের ছাত্র জনতা। আন্দোলন দমন করতে আওয়ামী সরকার নেন একের পর এক ভুল পদক্ষেপ। পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যু, ইন্টারনেট শাটডাউন করে সারা দেশে ক্র্যাকডাউন, 6 সমন্বয়কে জোর করে তুলে নিয়ে যাওয়া, এমনকি 1 আগস্ট জামাত শিবির নিষিদ্ধের ঘোষণা, এসবেই আন্দোলনকে করে তোলে আরও বিস্ফোরক। এর মধ্যে সারা দেশে পুলিশ ও সরকারি বাহিনীর দমন পীড়নে নিহত হয় কয়েক শতাধিক আন্দোলনকারী। 3 আগস্ট 2024 কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হলেন তরুণ ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার লাখো আন্দোলনকারী। সেখান থেকেই ঘোষণা দেওয়া হলো সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন। দেশের সংকটময় পরিস্থিতিতে আতঙ্ক আর অনিশ্চয়তার ছায়া নিয়ে আসে 2024 সালের 5 আগস্টের সেই ঐতিহাসিক সকাল। ভোর থেকেই ঢাকার ঘোলাটে রাজনীতির অস্থিরতায় সকাল 10:30টায় প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকা হয় 3 বাহিনীর প্রধান ও আইজিপিকে। বৈঠকে শেখ হাসিনা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুব জানেন, বলেন পুলিশ তো ভালো করেছে, কিন্তু সেনাবাহিনী কেন ব্যর্থ। এই সময় আইজিপি জানিয়ে দেন বল প্রয়োগ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। সেই সময়ে বিভিন্ন সূত্র জানায় 4 আগস্ট রাতে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা একাধিক শীর্ষ কর্মকর্তা শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেন এই গণবিক্ষোভ আর বল প্রয়োগে ঠেকানো সম্ভব হবে না, কিন্তু তাতেও মন গলেনি তার। বরং 5 আগস্ট ভোর থেকেই দেশ জুড়ে কারফিউ আরও কঠোর করার নির্দেশ দেন তিনি। এদিকে দিল্লি থেকে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছিল। ভারতের পক্ষ থেকে বারবার শেখ হাসিনার নিরাপত্তা ও সেফ এক্সিট নিশ্চিত করার তাগিদ দেওয়া হচ্ছিল। সেনাপ্রধানের পক্ষ থেকে শেখ হাসিনাকে জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে। এখন বল প্রয়োগে ব্যাপক প্রাণহানি ঘটবে, যা সেনাবাহিনীর ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করবে। তাই তাকে পদত্যাগের অনুরোধ করা হয়, কিন্তু তিনি তাতে রাজি হননি। এরপর সেনাপ্রধানের আহ্বানে শেখ রেহানা চেষ্টা করেন বড় বোনকে বোঝাতে, তবু মন গলেনি। শেষ ভরসা ছিল প্রবাসে থাকা ছেলে সজীব ওয়াজেদ জয়। এক শীর্ষ কর্মকর্তা ফোনে তাকে সব জানালে জয়ের পরামর্শে শেখ হাসিনা পদত্যাগে রাজি হন, তবে চেয়েছিলেন 2 দিনের সময় এবং বিদায়ী ভাষণ রেকর্ডের সুযোগ। একই সাথে দিল্লিকে অনুরোধ করেন যেন তাকে ভারতীয় বিমানে সেফ এক্সিট দেওয়া হয়, কিন্তু দিল্লি সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন। সময় তখন চরম সংকুচিত। এরই মধ্যে গোয়েন্দা সংস্থার কাছে খবর আসে শাহবাগ ও উত্তরা থেকে বিপুল জনতার বিশাল মিছিল গণভবনের উদ্দেশ্যে রওনা হয়েছে। হিসাব বলছে সর্বোচ্চ 35 মিনিটেই তারা পৌঁছে যাবে গণভবনের ফটকে। এমন সংকটপূর্ণ মুহূর্তে সেনাপ্রধান সিদ্ধান্ত নেন শেখ হাসিনাকে 45 মিনিট সময় দেওয়া হবে, তবে কোনো ভাষণ দেওয়ার জন্য নয়, বরং দেশ ছাড়ার প্রস্তুতির জন্য। এরপর মাত্র 45 মিনিটের মধ্যেই দ্রুত নিজের গুরুত্বপূর্ণ সামগ্রী লাগেজে বেঁধে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে পৌঁছান শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। এরপর বেলা 2:30টার দিকে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতের উদ্দেশ্যে সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। 45 মিনিট কখনো জীবনের চেয়ে দীর্ঘ হয়, আর ইতিহাসের চেয়েও হয় অধিক সত্য। এমন এক সময় যার পরে আর কোনো কিছুই আগের মতো থাকে না। এটাই হয়তো রাজনীতির অনড় ক্ষমতার এক নীরব পরাজয়।
সাইফুল্লাহ সাইফ, দৈনন্দিন চিত্র।